আমি আমার রুমে অচেনা কারোর ঢোকা পছন্দ করি না, আর না পছন্দ করি আমার বাড়িতে আসা, বিশেষ করে ছেলে মানুষদের। বলে এক পলক নাহিদের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। অরিন তাদের সামনে খুব লজ্জায় পড়ে। এভাবে কেউ প্রতিবেশীদের সাথে কথা বলে? আন্তরিকতাও দেখালো না লোকটা। অরিন তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আমার স্বামী একটু রাগী, আবার কাজ করে বাড়ি ফিরেছে তো মাথাটা একটু গরম। আপনারা কিছু মনে করবেন না। আরে সমস্যা নেই মা, আজ আসি কেমন। অরিন হেসে তাদের বিদায় দিয়ে জোর করে কয়েকবার শ্বাস নিয়ে তাদের বেডরুমের দিকে তাকায়। সে সাফিনকে প্রশ্ন করবে, তারা বলতে গেলে আমাদের মেহমানি, তাদের সাথে এমন ব্যবহারের মানে কি? কথায় কথায় এত রাগ কেন থাকবে? অরিন বিছানায় বসে সাফিনের জন্য অপেক্ষা করে। বারবার ঘড়ির দিকে দেখে আর ভাবে কখন বের হবে। সাফিন বের হয়েছে একদম খালি গায়ে, কোমরের নিচে তোয়ালে দিয়ে বাঁধা, যা হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছে। একদম খালি গায়ে কোমরের নিচে তোয়ালে দিয়ে বাঁধা, যা হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছে। পায়ে লোম ভেজা, খালি লোমহীন পা, পানির ফোঁটা জলজল করছে। আয়নায় অরিনকে পিঠ করে দাঁড়ালো সাফিন। তার চওড়া পিঠ থেকে চোখ সরিয়ে মেঝেতে তাকিয়ে ঢোক গেলে অরিন। এই লোকের সাথে এত সময় ধরে ঝগড়া করার উদ্দেশ্য বসেছিল, এখন কেমন গলা শুকিয়ে আসছে, ঝগড়া করার ইচ্ছেও চলে যাচ্ছে। অরিন আবারও মোহগ্রস্ত চোখে সাফিনকে দেখে। সাফিনের মুখ লাল, চোখ দুটো লাল হয়ে আছে, যেন পালে এক্ষুনি তাকে গিলে খাবে। লোকটাকে এখন একটুও ভয় করছে না। অরিন এগিয়ে সাফিনের গা ঘেঁষে দাঁড়িয়ে পিঠে হাত রাখে। সাফিন অরিনের চোখের ভাষা বুঝেও না বোঝার মতো এড়িয়ে যেতে নিলে অরিন তার তোয়ালে খামচে ধরে। এমনভাবে খামচে ধরেছে এখন ছাড়লেই সাফিন বিপাকে পড়ে যাবে। যদিও বউয়ের সামনে এই বিপাকে পড়া আহামরি কিছুই না। বউ তো তার সবই দেখেছে, কিন্তু এখন সময় ও পরিস্থিতি দুটোই আলাদা। সে ধমকে বলে, তোয়ালে ছাড়। শেষের কথাটা আরো জোরে ধমকিয়ে বলায় অরিন ছেড়ে দেয়। সাফিনের থেকে এমন ব্যবহার আশা করেনি। সাফিন তাকে এইভাবে ধমকাতে পারলো। সে এবার ইচ্ছে করে সাফিনের তোয়ালে টান দিয়ে খুলে ফেলে বলে, অসভ্যতামের কি দেখেছো? আমার সাথে ধমকিয়ে কথা বলে আরো দেখাবো। বলে হনহন করে সেখান থেকে চলে যায়। সাফিন তাড়াহুড়ো করে তোয়ালে উঠিয়ে পেঁচিয়ে নেয়। কিছু সময় পর হাফ প্যান্ট পরে বের হয়ে দেখে অরিন সোফায় বসে ছাদ থেকে আনা শুকনো জামা কাপড় ভাঁজ করছে। সাফিন তার হাতে থাকা জামাটা টান দিয়ে নিয়ে নেয়। অরিন আর একটা নাই। এটাও সাফিন নিয়ে নিলে চেঁচিয়ে বলে, কি সমস্যা? জানিস না কি সমস্যা? না, জানি না। সাফিন অরিনকে টেনে উঠিয়ে হিসিয়ে বলে, ফারদার যদি কাউকে বাসায় ঢুকতে দিয়েছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। ঘরে আপনার কি এমন মূল্যবান সম্পত্তি আছে যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না? আছে, আমি অনেক বড় মূল্যবান জিনিস রেখে যাই, তুই বুঝবি না। আপনার আজাইরা কথা বোঝার ইচ্ছেও নেই। অরিন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। আর আপনি আপনি বাড়াবাড়ি করছেন না? কিন্তু কি দরকার ছিল তাদের সাথে এত খারাপ ব্যবহার করার? হ্যাঁ, এটা আপনার কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? মানলাম আপনার তাদের বাসায় আসা পছন্দ হয়নি, আপনি তো চুপ করে রুমে চলে যেতেও পারতেন। অরিন, একদম ধমকাবেন না আমায়, ম্যানলেস লোক। আপনি আন্তরিকতা বোঝেন? বোঝেন শুধু ধমকাতে আর রাগাতে। সাফিন অরিনকে থাপ্পড় মারতে সোফায় আসতে পড়ে অরিন। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে দেয়। সাফিন অরিনের পেছনের চুল শক্ত করে ধরে নিচের মুখের কাছে এনে দাঁত কটমট করে বলে, তুই আমায় আন্তরিকতা শেখাস? হ্যাঁ, আমায়? আমি বুঝি না? তুই কতদিন ধরে দুনিয়া দেখেছিস? কি জানিস এই নিষ্ঠুর দুনিয়ার? এই কোথাকার না কোথাকার মানুষের জন্য আমার সাথে ঝগড়া করছিস? আমি তোকে এক্ষুনি এমনি ধমকাই। ব্যথা পাচ্ছি। কথা বলার সময় সাফিন এতটা রেগে কথা বলছিল, অরিন যে ব্যথা পাচ্ছে তার কোনো হুঁশই নেই। সাফিন তাকে ছেড়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, তারপর বলে, তুই জানিস এখন কি পরিস্থিতি চলছে? মেয়েরা তো নিজের বাসাতেও নিরাপদ না। জানোয়াররা বড় ছোট আপন পরের লেহাজ মানছে না। তুই কিনা অপরিচিত দুটো মানুষকে বাড়িতে ঢুকতে দিলি? এত সাহস! ওই, তুই খবর দেখিস না? মোবাইলে ধর্ষণের খবর আসে না চোখের সামনে? সাফিন আবারও রাগ নিয়ন্ত্রণে না রাখতে পেরে অরিনের চোয়াল শক্ত হাতে চেপে ধরে বলে। অরিনের মনে হচ্ছে তার দাঁত ভেঙে যাবে, ব্যথায় মুখ লাল হয়ে ওঠে। সাফিন কিছুতে রাগ সামলাতে না পেরে কাচের গ্লাস মেঝেতে ছুঁড়ে মারে। আর কোনোদিন কোনো অপরিচিত কাউকে রুমে গিয়ে বাড়িতে ঢুকতে দিবি না। তোর কোনো প্রয়োজন নেই প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করার। বাসায় যদি একা একা এতই বোরিং লাগে তুই আমায় কল দিবি। আমাকে 100 বার কল দিলে আমি 100 বারই তোর কল উঠাবো। এক ফোঁটাও বিরক্ত হব না। আর নইলে বাড়িতে কল দিবি। মা আছে, বাবা আছে, চাচি, চাচা, ভাবি সবাই আছে, তাদের সাথে কথা বলবি। বান্ধবী থাকলে তাদের সাথে ফোনে কথা বলবি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। বুঝতে পেরেছিস? অরিন মুখে হাত চেপে কেঁদেই চলছে। সাফিন রেগে আবারও ধমকে বলে, বুঝতে পেরেছিস? অরিন ভয়ে সাথে সাথে মাথা নাড়ায়। সাফিন আবারও অরিনের চোয়াল চেপে বলে, মুখ নেই তোর, কথা বলতে পারিস না? অরিন এবার জোরে কেঁদে দেয়। এতে অরিনের চোয়াল আরো শক্ত করে ধরে বলে, কি সমস্যা তোর? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কাঁদতে কাঁদতে অরিন মুখ চোখ ফুলে লাল হয়ে আছে। সাফিনের কাছে ওকে আস্ত একটা স্ট্রবেরি মনে হচ্ছে।
সাফিন ঢোক গিল। এই না একটু আগেই দুজন যুদ্ধ করছিল। সাফিন অন্যদিকে চেয়ে নিজেকে ধাতস্থ করতে চাইল, কিন্তু হলো না। সে ঝটপট করে অরিনকে কোলে তুলে নিল। অরিন কেঁদেই চলছিল। হঠাৎ সাফিন কোলে নেওয়ায় কান্না থামিয়ে সাফিনের কাজ দেখতে থাকে। অরিনকে রুমে এনে বিছানায় শুইয়ে মোহগ্রস্ত চোখে তাকিয়ে অরিনের ঠোঁটের দিকে এগিয়ে আসে। অরিন মুখ অন্যদিকে ফিরিয়ে বলে, ভালো লাগছে না, ছাড়ুন। রাগ করেছিস? আমি তো ভুল কিছু বলিনি। তুই একবার ভেবে দেখ, ভাল লাগছে না, ছাড়ুন। সাফিন কপাল কুঁচকে আরো শক্ত করে অরিনকে ধরতেই অরিন চেঁচিয়ে বলে, বললাম তো ভালো লাগছে না, তবুও ছাড়ছেন না কেন? সবসময় এসব ভালো লাগে না। রাগ দেখাচ্ছিস কার সাথে? রাগ দেখাবো কেন? সেটা তো আপনার কাজ। তা ঠিক, আয় কাছে আয়। না ছাড়ুন, ভালো লাগছে না। ছাড়ুন ছাড়ুন। আর একবার এসব গাঁইগুই করলে থাপড়িয়ে দাঁত ভেঙে দেব। আপনি তো তাই পারবেন, বলে কান্না করে দেয় অরিন। সাফিন কিছু সময় অরিনের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কাঁদছিস কেন? আমার ছোঁয়া খারাপ লাগছে? সাফিন রেগে বলতেই অরিন কান্না থামিয়ে তার দিকে তাকালো। এখন অরিনের ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে টপকিয়ে যেতে। তার ছেঁড়া পাগল লোক কোথাকার! ঠিক আছে, তোর পারমিশন ছাড়া আর তোকে ছোবো না, বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। অরিন কিছু সময় সাফিনের দিকে কটমট করে চেয়ে নিজেও শুয়ে পড়ে। তার আর কথা বাড়াতে ভালো লাগছে না। একটু পর পরিবেশ ঠান্ডা হলে এমনিই সব ঠিক হয়ে যাবে। সাফিন হাত মুষ্টিবদ্ধ করে নিল। সে ভেবেছিল অরিন তাকে এসে বোঝাবে, বলবে সে ভুল ভাবছে। কিন্তু অরিন এসব কিছুই করলো না। সাফিনের মনে হলো এর মানে সত্যি সাফিনের ছোঁয়া অরিনের খারাপ লাগে। সে তো ভাবতো তার ছোঁয়া অরিন উপভোগ করে। সাফিন এভাবে চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকে। অরিনের মন আনচান করতে থাকে। সবসময় সাফিন অফিস থেকে এসে তার সাথে সময় কাটায়, গল্প করে, একসাথে মুভি দেখে। তখন সাফিন অরিনের সংস্পর্শেই থাকে। এটা এখন অরিনের অভ্যাসে পরিণত হয়েছে। সে উল্টো ঘুরে সাফিনের বাহুতে হাত রাখতেই সাফিন সাথে সাথে সরিয়ে ফেলে। এমন ঝাড়া মেরে ছড়িয়েছে যে দ্বিতীয়বার ছোঁয়ার সাহস পেল না অরিন। সাফিন আর সইনি, উঠে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। অরিনও উঠে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমের ভাঙা গ্লাসগুলো উঠিয়ে জায়গাটা পরিষ্কার করলো। তারপর সাফিনের জন্য ব্ল্যাক কফি নিয়ে রুমে ঢুকলো। অরিন রুমে ঢুকছে খেয়াল করেও সাফিন সেদিকে তাকায় না। অরিন সাফিনের সামনে কফির কাপটা বাড়াতেই সে মুখ গোমড়া করে বলে, নিচে রাখেন। আবার আপনি বলে ডাকছেন কেন? আমার তুমি ডাক তো আপনার ভালো নাও লাগতে পারে, তাই আগে থেকে সতর্ক হলাম। অরিন বোকার মতো তার দিকে তাকিয়ে রইল। সাইমন অফিস থেকে ফিরে রুমে এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে যায়। রিয়া সাইমনকে বাড়ি আসতে দেখে সাথে সাথে রুমে আসে, কিন্তু সাইমনকে পায় না। বিছানায় পড়ে থাকা শার্টটা ধোয়ার জন্য নিতে মেইলি পারফিউমের গন্ধ পেল। সে নিজের জামায় ঘ্রাণ নিয়ে সেই পারফিউমের গন্ধটা পেল না। তার চোখ যখন ঘেমে ভিজে যাওয়া শার্টটার উপরে যায়, সে চাইতেও শার্টটা নিজের নাকের কাছে এনে ঘ্রাণ নেয়। পারফিউমের গন্ধ এখান থেকে আসছে। কিছুক্ষণ শার্টের দিকে তাকিয়ে থাকে রিয়া। শার্টটা পুরোপুরি মেলতেই বুকের পাশে কড়া গাঢ় লাল লিপস্টিকের দাগ দেখতে পায়। ঠোঁটের ছোঁয়া পড়া, ঠোঁটের আকৃতির ছাপ বয়ে গেছে। রিয়া কান্না আটকানোর চেষ্টা করে ওয়াশরুমে তাকিয়ে থাকে। সেখান থেকে পানির শব্দের পাশাপাশি সাইমনের গলার স্বর শুনতে পাচ্ছে। সাইমন গোসলের সাথে সাথে গানও গাইছে। কণ্ঠ শুনে বোঝা গেল আজ তার মন ফুরফুরে। বিগত দিনগুলোতে রিয়া সাইমনের পরিবর্তন খেয়াল করেছে। আগের মতো প্রাণ খুলে তার সাথে কথা বলে না, কাছে আসে না। আগের মতো ভালোবাসে না। যখন কাছে আসে তখন চেহারায় শুধু কামুকতা থাকে, ভালোবাসা নয়। ঠিকমতো বাড়িও ফেরে না। অন্য দিনের তুলনায় আজ তাড়াতাড়ি ফিরতে দেখে খুশি হয়েছিল রিয়া। সেই খুশিটুকুও কেড়ে নিল এই দৃশ্যটি। সে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে, চাপাও ভেঙেছে। আগের মতো তেমন খেতেও পারে না, কেমন বমি বমি লাগে। এটা কাউকে বলেনি রিয়া। চাচি ও মা, সাইমনের মা, কতবার জিজ্ঞেস করেছে তার কিছু হয়েছে কিনা, ঠিক মতো খাচ্ছে না কেন, সাইমনের সাথে কিছু হলো কিনা। সে তাদের কিছুই বলেনি। এসব বলা যায় না, বড়দের লজ্জার বিষয়। সে জায়গা থেকে নড়ছে না, একইভাবে হাতে শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সাইমন বের হয়ে রিয়াকে তার শার্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? রিয়া এবার জোরে কান্না করে দিল। সাইমন ধমকে বলল, কান্না করছো কেন, কি হয়েছে? কান্না করতে করতে বিছানায় বসে পড়ে রিয়া। সাইমন এসে আবারও বলল, বলবে কি, কি হয়েছে? অফিস থেকে ফিরে এই প্যাচ প্যাচ ভালো লাগছে না। রিয়া শার্ট দেখিয়ে বলল, এগুলো কি? আপনি আমাকে ধোকা দিচ্ছেন? শার্টের লিপস্টিকটা সাইমনের চোখে পড়তেই সে অন্যদিকে তাকিয়ে কপাল চুলকাতে থাকে। রিয়া তার মুখে শার্ট ছুঁড়ে মেরে বলল, আপনি একটা কাপুরুষ। এবার বুঝতে পেরেছি আপনার বদলানোর কারণ। লজ্জা করে না আপনার? ছি, আপনি আমার স্বামী, ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। সাইমন ওর বাহু ধরে বসাতে চাইলে রিয়া দূরে সরে যায়। তুমি ভুল বুঝছো আমায়। ওয়েট, আমি তোমায় সবকিছু এক্সপ্লেন করছি। কি এক্সপ্লেন করবেন? আমি বোকা নাকি? আপনি আমায় যা বোঝাবেন আমি তাই বুঝবো? আপনার কুকর্মের কথা আমি সবাইকে জানিয়ে না দিয়েছি তো? আমার নামও রিয়া না। সাইমন রিয়ার গালে চড় বসিয়ে বলল, সবাইকে জানাবি? যা জানা দেখি, কত কলিজা বেড়েছে তোর।
রিয়া চোখ মুছে বলল, আমি আপনাকে কখনো মাফ করব না। বলেই চলে যেতে নিলে সাইমন হাত ধরে টান দিয়ে আবারও থাপ্পড় মারে। শুয়োর বেশি মাথায় উঠিয়ে ফেলেছি দেখে লাই বেড়ে গেছে, আমার যা ইচ্ছা আমি তাই করব। তোর যদি এতে এতই সমস্যা হয় তাহলে যা বাপের বাড়ি চলে যাবি, আর কাউকে কিছু বললে তোর কি হাল করব ভাবতেও পারবি না। ভয় পাই না আপনাকে, ভয় পাস না? না। সাইমন কাবার থেকে বেল নিয়ে হাতে পেঁচাতে পেঁচাতে বলল, এখন থেকে তোর বাপও ভয় পাবে আমায়। রিয়া চিৎকার করে ডাকতে চাইলে ওর মুখ চেপে ধরে, বুক থেকে ওড়না নিয়ে মুখে পেঁচাতে নেয়। দুজনের মধ্যে প্রচুর হাতাহাতি হতে থাকে, কিন্তু সাইমনের সাথে রিয়া পেরে ওঠে না। বিছানায় রিয়াকে ফেলে একের পর এক আঘাত করতে থাকে। মেরে ক্লান্ত হওয়ার পর যৌন চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। আপনি কি ঘাড়তাড়ামি করার পণ করেছেন? অরিনের কথায় সাফিন স্বাভাবিকভাবে বলল। কিছু বললেন? আসলে শুনতে পাইনি। অরিনের এবার রাগ লাগছে, কতক্ষণ ধরে এই লোকটার পিছু পিছু ঘুরছে, লোকটা যেন তাকে পাত্তাই দিচ্ছে না, উল্টো পাল্টা কথা বলছে। এসব কাজ তো মেয়েদের, ছেলেদের থেকে এসব আশা করা যায়? আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে সাফিন ভাই। অরিন ইচ্ছে করে সাফিন ভাই বলল। এতে যদি লোকটা তার সাথে ঝগড়া করে তা কম কি? আমি কিছু করেছি? এই যে কেমন অদ্ভুত ব্যবহার করছেন, দুঃখিত। অরিন এবার সাফিনের কোলে বসতে নিলে সাফিন সরে যায়, এতে টাল সামলাতে না পেরে অরিন মেঝেতে পড়ে গেল। সে ব্যথা পায়নি, কিন্তু ব্যথাজনক শব্দ করে বলল, আপনি আমায় ফেলে দিলেন? আমি আপনাকে কোথায় ফেললাম? আপনি তো নিজেই পড়ে গেলেন। তো আপনি সরে গেলেন কেন? আমি না সরলে তো আপনি আমার কোলে বসতেন। কোলে বসলে তো আমি না চাইতেও আপনাকে ছোবো, তখন আমার ছোঁয়া তো আপনার ভালো লাগবে না। ওই ঘুরে ফিরে লোকটা সেই জায়গায় গিয়ে আটকে আছে। এত সামান্য বিষয়টা সে এত বড় করে নেবে কে জানতো। কিন্তু অরিন তো বলেনি তার ছোঁয়া ওর ভালো লাগে না। দেখুন আপনি ভুল বুঝছেন। সাফিন নিরুত্তর। অরিন এবার তার পাশে বসে আচানক সাফিনের গালে চুমু খেলো। সাফিন কিছু বলল না। অরিন বুঝতে পারলো সাফিনের মন একটু নরম হয়েছে। এসে পুনরায় সাফিনের ঠোঁটের কোণে চুমু খেলো। আপনার ছোঁয়ায় এক আলাদা রকমের মোহনীয়তা থাকে, টান থাকে। আপনার ছোঁয়ায় আমার প্রতি আপনার গভীর ভালোবাসা টের পাই, বুঝলেন? তখনকার কথার মানে আপনি উল্টো ধরেছেন। আমি তখন বলতে চেয়েছি আমার রোম্যান্স করতে ইচ্ছে করছে না, ওইটা ভালো লাগছে না। কিন্তু আপনি কত দূর ভেবে ফেলেছেন। কথা বলবেন না। সাফিন আচানক অরিনের ঠোঁট দুটো দখল করে নিল। চুমুর মাঝে অরিন হেসে ফেলে সাফিনের বাচ্চামো দেখে। মধুসূদা পান করে সাফিন অরিনকে ছেড়ে দিতেই দুজনে হাঁপাতে থাকে। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। অরিনের পিছু পিছু সাফিনও আসে দরজার কাছে। লুকিং মিররে উকি মেরে নাহিদকে দেখে অরিন পিছু ফিরে সাফিনকে দেখে। সাফিন ভ্রু নাড়াতেই অরিন মাথা দোলায়, কিছু না, সে দরজা খুলে দিল। নাহিদ সাফিনকে খেয়াল করেনি। সে হেসে বলল, হাই, তোমার নামটা ভুলে গেছি। অরিন। হ্যাঁ অরিন, তো তুমি আপনি করে ডাকুন, এটাকে ভদ্রতা বলে। অরিনের পেছন থেকে সাফিন বের হয়ে এসে কথাটি বলে, জি। আর নাম ধরে না ডেকে ভাবি বলে ডাকবেন, কেমন? জি ভাই। তো কিছু বলতে এসেছেন? অর সরি, ভাবি বলছিল রাতের খাবারটা দেবেন, তার জন্য এসেছিলাম। অরিন মনে মনে নিজেকে 100টা গালি দিল। এত বড় একটা দায়িত্ব সে কিভাবে ভুলে বসলো। আর সাফিন তাদের সাথে যে ব্যবহার করেছে, এরপর খাবার নিতে আসবে তা ভাবতেই পারছে না। অরিন খুব লজ্জায় পড়ে গেল। অরিন বললেন, হ্যাঁ মানে আপনার ফ্যামিলিতে কয়জন তা তো জানা হলো না। দুজন, শুধু দুজন। হ্যাঁ, আমি আর আমার মা। সাফিন কপাল কুঁচকে ফেলল। অয়ন বলল, আচ্ছা আমি খাবার বেড়ে দিচ্ছি, কষ্ট করে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। অরিন ভেতরে চলে যেতে সাফিন দরজার সামনে দাঁড়িয়ে থাকে। নাহিদ ভেবেছিল ভেতরে বসতে দেবে, কিন্তু সাফিনকে সং সেজে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো আর এখানে অপেক্ষা করতে হবে। সাফিন তাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, সেও হাসার চেষ্টা করে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। পাল্টা প্রশ্ন সেও জিজ্ঞেস করছে। অরিন নিজেদের জন্য বানানো রান্নাগুলো বাক্সে ভরে দিল। নিজেদের জন্য আবারও বানানো যাবে। দুজন মানুষ থাকে শুনে অরিনের একদিক দিয়ে সুবিধাই হয়েছে। সে খাবার নিয়ে এসে সাফিনের পাশ কেটে যেই না নাহিদকে দিতে যাবে, তার আগে সাফিন তার থেকে বক্সগুলো নিয়ে নিল। তারপর তাকে বলল, ভেতরে যাও, আমি আসছি। অরিন সাফিনের মতিগতি বোঝার চেষ্টা করলো। সে পিছিয়ে যেতে সাফিন সেই বক্সগুলো নাহিদকে নিজের হাতে দিল। নাহিদ ধন্যবাদ জানাতে সাফিন প্রতি উত্তরে মুচকি হেসে দরজা বন্ধ করে দিল। তারপর অরিনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, হয়েছে আমার আন্তরিকতা দেখানো? অরিন বোকাদের মতো চেয়ে থাকলো। এটাই যেন প্রথম ও শেষবার হয়। এরপর তো কোনো আন্তরিকতার টুকুও দেখানোর দরকার নেই, আর না কোনো কথা বলা দরকার আছে, বুঝেছো? বলে অরিন চলে যায় রান্নাঘরে। এই ব্যাপার নিয়ে কথা বাড়াবে না সে। তার পিছু পিছু সাফিনও রান্নাঘরে এসে বলল, আজ আমি রান্না করব, সরো। আমি থাকতে আপনি কেন রাঁধবেন? কোন জায়গায় লেখা আছে বউ থাকতে স্বামীর রান্না করা নিষেধ? আপনার সাথে তর্ক করতে পারবো না, সরুন, রাঁধতে দিন। অরিনের থেকে ছুরিটা নিয়ে ধমকে বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে।
আমি রান্না করব, তুমি আমার সাথে গল্প করবে, বুঝলে? আচ্ছা, আমি কেটে কুটে দেই, আপনি রাঁধুন। আচ্ছা। সাফির মনোযোগ সহ রাঁধছে। রান্নার খুশবু অরিনের নাকে আসতে খিদে পেট চুচু করে ওঠে। অরিন রান্না করলে সে জানে তার রান্না বেশ ভালো হয় না, কিন্তু সাফিনের রান্নার ঘ্রাণ নাকে আসতে আজ করে ফেললো রান্নাটার কতটা মজার হবে। সাফিন মুরগি ভুনা করেছে। খাবার মুখে তুলতে অরিন চোখ বন্ধ করে ফেললো। সাফিন জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? অসাধারণ। আপনি এত ভালো রান্না কোথা থেকে শিখেছেন? ভুলে গেলে এখানে আমি একা থাকতাম, তখন নিজের রান্না নিজেই করতে হতো। একা থাকতে খুব কষ্ট হতো, তাই না? খুব। কিন্তু এখন হয় না। আগে বাড়ি ফেরার কোনো তাড়া থাকতো না, আর এখন কখন বাড়ি ফিরবো তাই ভাবতে থাকি। বাড়িতে তো একটা বোকা বউ ফেলে গেছি, সেই বোকা বউয়ের জন্য মন আনচান করতে থাকে। অরিন লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। রাতে অরিন হাতে পায়ে বডি লোশন মাখছে। সাফিন বাবা মায়ের সাথে ফোনে কথা বলছে। কিছুক্ষণ পর সেও তাদের সাথে যোগ দেয়। অরিনের মা বাবাও এসে যোগ দিল। সবাই হাসি মজায় ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ অরিনের ফোনে কল আসে। অরিন ফোনে ভাবি নামটা দেখে খুশি হয়ে বলে, এই দেখো, ভাবিও কল দিয়েছে আমায়, দাঁড়াও ভাবিকে ড্রয়িং রুমে যেতে বলি। বলে কল রিসিভ করে কিছু বলতে নেবে, তার আগে ওপাশ থেকে কিছু কথা শুনে হাসি মাখা মুখে আধার নেমে এলো। ঝুম বৃষ্টি, রুম ঘুটঘুটে অন্ধকার, বাইরে শোরগোল ভেসে আসছে। রুমের দরজা সবাই ধাক্কাচ্ছে। রিয়া তাদের শোরগোল শুনতে পাচ্ছে, কিন্তু ওঠার শক্তি পাচ্ছে না। সারা শরীরে বেল্টের অসংখ্য করাঘাত, তারই মধ্যে জোর জবরদস্তি যৌন নির্যাতনে রিয়ার সারা শরীর বিষিয়ে ওঠে। দুধে আলতা ফর্সা শরীর ব্যথায় নীল হয়ে যাচ্ছে। সে খুব কষ্টে জামা পরেছে। জামা দিয়ে ঢাকা শরীরটুকু ছাড়া বাকি জায়গাও দাগ পড়ে গেছে। ফর্সা শরীরের দাগগুলো ভয়ঙ্কর কালো হয়ে আছে। সাইমনের ঘুমের সুযোগে রিয়া অরিনকে কল দিয়ে সব খুলে বলে। এর ফল কি হবে তা জেনেও সে অরিনকে কল দিয়েছে। চাইলেই বাবার বাড়ির মানুষদের বলতে পারতো, কিন্তু অরিনের সেই ঘটনার পর তারাও বদলে গিয়েছে। তাদের রিয়ার সাথে সম্পর্কে ফাটল ধরেছে। সবাই তখন দরজা ধাক্কিয়ে যাচ্ছে। সে শব্দে ঘুম ভেঙে গেল। সাইমনের ঘুম ভাঙতে দেখে চোখ মুছল রিয়া। সাইমন ঘুম থেকে উঠে বাইরের শব্দ শুনে দরজা খুলে দেয়। সাইমন ভুলে বসেছিল সে রিয়ার সাথে কি করেছে, হয়েছেটা কি। সাইমনের কথা শেষ হওয়ার আগে মোহাম্মদ নাসিম ছেলের গালে চর বসিয়ে কলার ধরে টেনে আবারও চর বসায়। অমানুষ জন্ম দিয়েছে আমি, তোর সাহস কি করে হয় ঘরের বউয়ের গায়ে হাত তোলা? তোকে আজ মেরেই ফেলবো, বলেই সাইমনকে একের পর এক আঘাত করতেই থাকে। অয়নের বাবা ভাইকে প্রথম না আটকালেও এখন আটকায়, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। অয়নের মা ও চাচি রিয়ার কাছে আসতে চমকে যায়। রিয়ার অবস্থা ভালো না। সে অয়নের মায়ের বুকে হাউমাউ করে কাঁদতে থাকে। অয়নের মা ও চাচি দুজনেই কাঁদছেন। তাদের খুব গর্ব ছিল এই ছেলে নিয়ে, যে তাদের ছেলে মেয়েদের মানুষ করতে পেরেছেন। কিন্তু তাদের ধারণা ভেঙে দিল তাদের বাড়ির বড় ছেলে। তাদের ছেলে পরনারীতে আসক্ত, তা কোনোভাবেই তারা মানতে পারতো না। যদি না রিয়া সব প্রমাণ দেখাতো। সাইমনের মোবাইল চেক করলে আরও অনেক প্রমাণ পাওয়া যাবে বলে রিয়ার ধারণা। না, ধারণা নয়, এটা রিয়ার বিশ্বাস। অরিনের বাবা ডাক্তার নিয়ে এসেছেন। ডাক্তার রিয়ার নাজুক অবস্থা দেখে অনেক প্রশ্ন করলে তারা এড়িয়ে গেছেন। ডাক্তার রিয়াকে চেক আপ করে বলল, আপনার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? ডাক্তারের প্রশ্নে অবাক হয় সবাই। এই অবস্থায় তিনি মেয়েলি ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? রুমে রিয়ার সাথে অয়নের চাচি ও মা ছিল। রিয়ার হঠাৎ মনে হলো তার 2 মাস ধরে পিরিয়ড হচ্ছে না। সে অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, 2 মাস ধরে হচ্ছে না? সুখবর, আপনি মা হতে যাচ্ছেন। তারপরেও একটা প্রেগনেন্সির কিট এনে শিওর হয়ে দেখবেন। ডাক্তারের কথায় সবাই হতভম্ব। অন্য রুমে সাইমনকে আটকে রাখা হয়েছে। মোহাম্মদ নাসিম তো চেয়েছে জেলে ঢুকিয়ে উত্তম মধ্যম দিয়ে মাথা থেকে পরকীয়ার ভূত নামাবে। ছেলে বলে ওকে ছাড় দেবে না নাসিম। সে নিজের পুলিশের দায়িত্বকে বড় করে দেখে, কিন্তু সাফিনের কথায় সেটা মানতে পারল না। সাফিন বলেছে সে আসা পর্যন্ত এমন কিছু না করতে। তার কিছু কথা আছে সাইমনের সাথে। অরিন দৌড়ে বাড়িতে ঢুকলো, তার পিছু পিছু সাফিন। অরিন কারোর দিকে না তাকিয়ে সোজা চলে গেল সাইমনের রুমে। রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরিনের মা। অন্যদিকে অরিনের চাচি এখনো মুখে ওড়না চেপে ফুপিয়ে কেঁদে চলেছেন। রিয়ার চেহারা দেখে অরিন নিজেও ফুপিয়ে উঠল। দৌড়ে এসে জড়িয়ে ধরতে, ব্যথা শব্দ করতে অরিন সাথে সাথে সরে গেল। সরি সরি ভাবি, বেশি ব্যথা করছে। রিয়া কান্না দমে রেখে উপর নিচে মাথা নাড়ায়। এরপর আবারও কান্নার রোল পড়ে গেল। সোফায় মাথায় হাত রেখে বসে আছে অরিনের বাবা, সম্পর্কে সাফিনের শ্বশুর। তার পাশে একইভাবে বসে আছে সাফিনের বাবা। ভাই কোথায়? অরিনের বাবা রুম দেখিয়ে দিতে এসে সায়মনের রুমে চলে যেতে পা বাড়ায়। সে নিচ থেকে উপরের অরিন ও রিয়ার কান্নার শব্দ শুনতে পায়। দরজা খুলেই দেখে 2 হাঁটুতে ভাঁজ করে হাতের উপরে মাথা ঝুঁকিয়ে বসে আছে সাইমন। কেউ ঢুকেছে বুঝতে পেরে মাথা তুলতে ছোট ভাইকে দেখে লজ্জায় নুয়ে যায় সাইমন। সাফিন সাইমনের মুখোমুখি নিচে ধুলোবালির মধ্যেই বসে পড়ে।
ভাই মাথা ওঠায় না সাইমন। কি করে তাকাবে, সেই মুখ তো নিজেই রাখলো না। সাইমন ভয় পাচ্ছে তাকাতে, যদি সাফিনের চোখে বড় ভাই হিসেবে পাওয়া শ্রদ্ধাটুকুর বদলে ঘৃণা দেখে। সেই ভয়ে মাথা নামিয়ে রেখেছে। আমি সবসময় ভাবতাম তুমি খুবই ভাগ্যবান ভাই। সাফিনের কথায় মাথা তুলে তাকায় সাইমন। ছোট থেকে এখন পর্যন্ত তুমি না চাইতেও অনেক কিছু খুব সহজে পেয়ে গেছো। ছোট থেকে তুমি খুব দুরন্ত স্বভাবের ছিলে, আমি ছিলাম একঘেয়ে। তোমার যা প্রয়োজন হতো, এমনকি প্রয়োজনের বাইরেও তুমি বাবার থেকে যা চাইতে বাবা সব তোমার মুখের সামনে এনে দিত। আমি চাইতে পারতাম না, বলতেও পারতাম না। মুখ ফুটে চাওয়ার মতো স্বভাবটা আমার ছিল না। সবাই বলতো আমি খুব ভদ্র শান্তশিষ্ট, কোনো কিছুর জন্য কাউকে বিরক্ত করতাম না। বাবা চাচা যদি নিজের থেকে এনে দিত আমি সেটাই নিতাম, বা যদি বলতো অমুক জিনিস লাগবে আমি হ্যাঁ বলে এনে দিত। এতে আমি তাদের দোষ মোটেও দেব না, আমি জানি এটা আমার বাজে স্বভাব। আমি সবার থেকে মানসিকভাবে এক দূরত্ব নিয়ে চলেছি। ছাত্র জীবনেও তোমার কত শত বন্ধু ছিল। তোমার সাথে রাস্তায় বের হলে দেখতাম সবাই তোমায় চেনে, সবার সাথে কেমন সহজে মিশে যেতে। কত কত জায়গায় ঘুরতে আড্ডা দিতে, তখন আমি একা থাকতাম। আমার কোনো বন্ধু ছিল না, কারোর সাথে মিশতে পারতাম না। সবাই দেখতাম গ্রুপ হয়ে আড্ডা দিত, আমি দূরে এক জায়গায় বসে একা থাকতাম। আমি আবারও বলছি, এখানে কারোর দোষ নেই, এটা আমার নিজের ব্যর্থতা। আমার কেন যেন কথাগুলো তোমায় বলতে ইচ্ছে করছে, তাই বলছি। আমার বন্ধু নেই বললে ভুল হবে। ছাত্র জীবনের শেষের দিকে তিনজনের সাথে বন্ধুত্ব হয়েছে, কিন্তু ওই মাঝে মধ্যে দেখা হওয়া, কিছু সময় আড্ডা দেওয়া, অতটুকুই। ক্যারিয়ারেও তুমি চাচার সাথে জয়েন হয়ে গেলে, তখন আমার মন মানসিকতায় একটু বদল ঘটলো। আমি চেয়েছিলাম নিজের পরিশ্রমী কিছু করতে, যেটা আমার নিজের হবে। সবাই জানবে, আমায় চিনবে, নিজের সফলতায় সবাই প্রশংসা করবে। আমি সফল হয়েছি, কিন্তু খুব কাঠখড় পুড়িয়ে এত দূর এসেছি। কম বেশি সবাই চিনেছে জেনেছে, কিন্তু বাবা মায়ের থেকে গুরুত্ব পায়নি। আমি আজ পর্যন্ত দেখিনি বাবা মাকে আমায় নিয়ে কোনো গর্ব করেছে। কিন্তু তোমায় নিয়ে করেছিল। মা সব সময় বলতো সাইমন খুব মেধাবী, পরিশ্রমী। তুমি যখন কাজ শেষে বাড়ি ফিরতে, দেখতাম মা তোমার পিছু অস্থির হয়ে পড়তো। তোমার কি লাগবে, কি খাবে, তোমার ঘামন্ত চেহারা নিজে মুছে দিত। সব সময় বলতো তুমি শুকিয়ে গেছো। তখন আমি নতুন ব্যবসা দাঁড় করিয়েছি সবে, আমার পরিশ্রম হয়তো তাদের চোখে পড়তো না। আমি বাড়ি ফিরলে মা এত ছটপট করতো না। শেষের কথাটি বলে হেসে দেয় সাফিন। সাইমন মনোযোগ দিয়ে শুনলো। সে এত কিছু কখনো খেয়াল করেই দেখেনি। সাফিনের মনের কথাগুলো কখনো বুঝতেও পারেনি। তোমার সবচেয়ে বড় পাওয়া কি জানো? সাফিন উত্তরের আশা না করে বলল, ভালোবাসা। তুমি ভালোবাসার দিক দিয়েও এগিয়ে গেলে। আমার ভালোবাসার মানুষটিও তোমায় ভালোবেসেছে। আমি তার প্রথম ভালোবাসা হতে পারিনি, কিন্তু তুমি অনায়াসে হয়ে গেলে। অয়নের প্রথম সব নতুন নতুন অনুভূতিগুলো তোমায় ঘিরে ছিল, অথচ আমি প্রথম থেকেই ওকে মন থেকে ভালোবেসেছিলাম। তুমি তো কখনো ওকে ভালোই বাসুনি। তোমার কাছে অরিন টাইম পাস ছিল, আর আমার কাছে অরিন আমার সব কিছু ছিল। রিয়া ভাবি সব দিক দিয়ে অনন্য। এটা কি তুমি কখনো অস্বীকার করতে পারবে, বলো? সাইমন আস্তে ধীরে বলল, না। কি নেই রিয়া ভাবির মাঝে? গুণে, রূপে, আচরণে সব দিক দিয়ে অসামান্য। তোমার প্রতি কত লয়াল জানো? এমন মেয়ে সবার কপালে থাকে না। অথচ তুমি তাকে পেয়েও এত অবহেলা কিভাবে করতে পারলে? আমার ভাবতেও খুব অবাক লাগছে। কিসের টানে তুমি অন্য নারীতে আসক্ত হলে? রূপের? ওই মেয়েটি কি রিয়া ভাবির চেয়েও সুন্দর, বলো? শেষের কথাটা সাফিন জোরে বলতে সাইমন না বলে। সুন্দর হলেও তা কতদিন থাকে? এই সৌন্দর্যই কি আসল? তাহলে পতিতালয়ের মেয়েরাও যদি সুন্দর হয়, তুমি তাদের সাথেও সম্পর্কে জড়াবে? এত কাপুরুষদের কাজ, নাকি শারীরিক চাহিদা? সাইমন মাথা নিচু করে ফেলল। সে অনুতপ্ত। সে এখন বুঝতে পারছে সে কত বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছিল। সে কিভাবে দাঁড়াবে রিয়ার সামনে? সুপুরুষ কাদের বলে জানো? যারা এক নারীতে আবদ্ধ থাকে, যারা এক নারীর মাঝে তাদের সকল সুখ চাহিদা খুঁজে নেয়। জীবনের সবচেয়ে বড় অহংকার নিজেকে সুপুরুষ হিসেবে পরিচয় দেওয়া, কিন্তু পরিচয় দিতে হলে সুপুরুষের মতো হতেও হবে। পরকীয়া শুধু দুটি মানুষ না, বরং একসাথে সম্পর্কিত সকল সম্পর্কেও ফাটল ধরায়। সাবিন উঠে দাঁড়িয়ে বলে, তুমি কিছু বলতে চাও? সাইমন কিছু সময় চুপ থেকে বলে, আমি জঘন্য পাপ করেছি, আমি পাপী। আমি ক্ষমার যোগ্য না, তবুও সবার থেকে মাপ চাইছি। আমাদের থেকে মাপ না চেয়ে রিয়া ভাবির থেকে চাও। ভুক্তভোগী সে, আমরা না। রিয়া ভাবি প্রেগনেন্ট শুনে খুশিতে বুক কাঁপছে, কিন্তু এই খুশির খবরটা এই পরিস্থিতিতে শুনতে হবে ভাবতে পারিনি অরিন। সাফিন তার বাবা ও চাচাকে নিয়ে নক করে রুমে আসলো। অয়নের মা তাদের সুখবর দিলে তারাও খুব খুশি হয়, কিন্তু সেই খুশিটা মন খুলে প্রকাশ করতে পারলো না। রিয়া ঘুমিয়ে গেছে, মেয়েটা খুব ক্লান্ত। সাফিনের মা স্বামীকে বলল, সাইমন কোথায়? এতে মোহাম্মদ নাসিম রেগে বলল, জাহান্নামে। শুনে রাখো সবাই, ওকে আমি জেলে ঢোকাবো। কেউ এতে বাধা দিলে তাকেও সাথে ভরে রাখবো। রিয়া আমার মেয়ে। আমার মেয়ের সাথে হওয়া অন্যায় আমি মানবো না, আর অন্যায়কারীকেও ছাড়বো না। এই বাড়ির ছেলেরা কখনো বউদের গায়ে হাত তোলে নাই। শেষের কথাটা শুনে অরিন চোখ ছোট ছোট করে সাফিনের দিকে তাকায়। ঠিক একই সময় সাফিনের চোখ যায় অরিনের দিকে। চোখে চোখ মিলাতেই সাফিন বলে চলে গেল,
মায়ের মন ছেলে খারাপ হলেও ছেলের জন্য বুক কাঁদে। সে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। পুলিশ এলো 1 ঘন্টা পর। রিয়া রুমে শুয়ে আছে, নিচে কান্নার আহাজারি। সায়মনকে জড়িয়ে তার মা কেঁদে বলছে, কেন এমন করতে গেলি? কোনো সুখের সংসারে তছনছ দিল জানো, তোর জন্য সব শেষ হয়ে গেল। অয়নের মাও কাঁদছে। সাফিন মাকে সরিয়ে নিতেই পুলিশ সায়মনকে নিয়ে যায়। যাওয়ার সময় সায়মন একবার তাকায় অরিনের দিকে। অরিন ঘৃণায় মুখ ঘুরিয়ে ফেলে। 2 দিন হয়ে গেছে, রিয়া এখন সুস্থ। সাফিন অরিনকে রেখে ঢাকা চলে গেছে, আজ বিকেলে আবার আসবে। অরিন পাক্কা ঘরনির মতো বাড়িটা সামলিয়েছে। সাফিনের মা এখন শয্যাশায়ী, জ্বর বাঁধিয়েছে, তার প্রেশার বেড়ে গেছে। কারোর মন ভালো নেই। রিয়া মানসিকভাবে এখন আগের তুলনায় ভালো আছে। বিকালে রিয়াকে নিয়ে ছাদে এসেছে অরিন। শুকনো জামা কাপড়গুলো একে একে নিতে থাকে, পাশাপাশি টুকটাক রিয়ার সাথে কথা বলে। রিয়া চুপচাপ বসে থাকে।